মন্ত্রী মশাই রাজসভা থেকে ফিরে যখন দেখে মন্ত্রীর গিন্নি বসে বসে ঘটা করে ফল কাটছে। মন্ত্রী মশাই বলে, কি ব্যাপার, ঘটা করে ফল কাটছো যে? মন্ত্রীর গিন্নি তখন বলে, আরে তুমি জানো না, গুরুদেবের জন্য তো, তাই ফল কাটছিলাম। অমনি মন্ত্রী মশাই বলে, গুরুদেবের জন্য ফল কাটছো? উফ, যবে থেকে এসছে আমাদের সংসারে যেন আগুন লাগিয়ে রেখেছে। তুমি যেই রূপ করে হোক ওই গুরুদেবকে সংসার থেকে তাড়াও, নইলে আমি তাড়িয়ে রেখে দেব। ওদিকে গুরুদেব পেছন থেকে সবটাই শোনে। তারপর মন্ত্রী মশাই ঘর থেকে চলে যাওয়ার পরে গুরুদেব বলে, মা রে মা, অনেক দিন হয়ে গেল, আমি তো গৃহত্যাগী সন্ন্যাসী, বেশি দিন কারুর গৃহে থাকি না, তাই আমিও চলে যাব, আমাকে আর আটকাস না রে মা। মন্ত্রী গিন্নি বলে, গুরুদেব আপনি যখন চলে যেতে চাইছেন তাহলে আপনার চরণ ধুলি আমায় একটু দিয়ে যান গুরুদেব। তারপর ওই গুরুদেবের পায়ের ধুলো নিয়ে মাথায় বুলিয়ে দেয়। ওদিকে রাজসভায় মন্ত্রী মশাই যাচ্ছে না বলে সভাসদরা সকলেই আলোচনা করতে থাকে, কি ব্যাপার, মন্ত্রী আসছে না কেন? ওদিকে গোপাল রাজসভায় যাওয়ার পথে বটা ঘটাকে রাস্তার মধ্যে বসে থাকতে দেখে গোপাল জিজ্ঞেস করে, গোপাল ওদের দেখে বলে, কি রে বটা ঘটা, এখানে বসে আছিস যে? বটা ঘটা বলে, গোপাল দাদা, আমাদের কাজ নেই তো এখন, তাই বসে আছি। গোপাল বলে, মন্ত্রী মশাই ও রাজসভায় এখন যায় না, ব্যাপারটা কি বলতো তোদের? বলে, সে তো মন্ত্রী মশাইয়ের বাড়িতে গুরুদেব এসছেন, তো গুরু সেবা করছেন, তাই আসছেন না। তারপর গোপাল রাজসভায় যায়। রাজসভায় গিয়ে রাজামশাইকে জানায়, রাজামশাই, মন্ত্রী মশাই আসছেন না মন্ত্রী মশাইয়ের বাড়িতে গুরুদেব আসছেন তাই। বলে, তাই নাকি? বলে, হে রাজামশাই। ওদিকে মন্ত্রী মশাই বাইরের থেকে ঘুরে এসে যখনই ঘরে ঢুকতে যায় দেখে মন্ত্রীর গিন্নি মুখ শুকনো। বলে, কি গিন্নি, তোমার মুখটা এরূপ শুকনো শুকনো লাগছে কেন? মন্ত্রীর গিন্নি বলে, আর লাগবে না, গুরুদেব যে চলে গেল তাই তো ভালো লাগছে না। বলে, ও গুরুদেব চলে গেছে? বলে, হ্যাঁ গো, গুরুদেব যাওয়ার আগে আমি গুরুদেবের পায়ের ধুলো নিয়ে রেখেছি, তুমি একটু মাথায় করে নিয়ে নাও, নাহলে মাদুলি করে পরে রাখো, বুঝলে, তাহলে আমাদের মঙ্গল হবে। মন্ত্রীমশাই বলে, গিন্নি, মাদুলি, পায়ের ধুলো, আমার মাথায় একটা বুদ্ধি এসছে গিন্নি, আমি আসি আসি। অমনি বলে সোজা রাজসভার দিকে রওনা হয়। রাজসভায় ঢুকেই বলে, রাজামশাই, আমি চলে এসেছি রাজামশাই। রাজামশাই বলে, তোমাদের বাড়িতে গুরুদেব এসছে শুনলাম। বলে, গুরুদেব এসছিল, চলে গেছে রাজামশাই। আর জানেন গুরুদেব কি বলে গেছে? বলে, কি বলে গেছে মন্ত্রী? বলে গেছে, আপনি হচ্ছেন ঈশ্বরের অবতার, তাই আমাদের সকলের উচিত আপনার চরণধুলি আমাদের মাথায় আর গলায় রাখা উচিত। তাই ভেবেছি সকল সভাসদ এমনকি প্রজারা যাতে আপনার চরণধুলি গলায় সোনার মাদুলি করে পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে রাজামশাই। রাজামশাই বলে, এইসব কি কথা বলো? মন্ত্রী বলে, হ্যাঁ রাজামশাই, সত্যি কথা বলছি রাজামশাই, আমার গুরুদেব বারবার করে বলেছেন যে তোমাদের রাজামশাই হচ্ছেন ঈশ্বরের অবতার। রাজামশাই মনে মনে ভাবে, আমি আবার ঈশ্বরের অবতার, তাহলে তো ব্যাপারটা মন্দ নয়। বলে, তাহলে মন্ত্রী, তাহলে সোনার মাদুলি বানাতে কত মোহর লাগবে তুমি বলো, তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সোনার মোহর দিয়ে দিচ্ছি। ওদিকে গোপাল মনে মনে হবে, কি ব্যাপার, ব্যাপারটা তো মন্দ নয়, মন্ত্রী মশাই রাজা মশাইকে ঈশ্বরের অবতার বানিয়ে দিচ্ছে, আবার চরণধুলি সকলকে পড়তে বলছে, না, এর মধ্যে তো কিছু গন্ডগোল রয়েছে। ওদিকে রাজামশাই গিয়ে 100 মোহর বের করে নিয়ে মন্ত্রীমশাইকে দিয়ে দেয়। তারপর মন্ত্রীমশাই বাড়ি ফিরে যাচ্ছিলেন। ওদিকে গুলটে আর পুটি দুজনে মিলে মন্ত্রীমশাইয়ের বাগানে ফুল তুলতে আসছিল। ওদিকে মন্ত্রীমশাইকে আসতে দেখে ওরা ভয়ে মন্ত্রীমশাইয়ের বাড়ির পিছনে লুকিয়ে যায়। মন্ত্রীমশাই ওই মোড়ের থলে নিয়ে গিন্নিকে ডাকতে ডাকতে ঘরে ঢোকে। বলে, ও গিন্নি, গিন্নি শোনো না গো, যা হয়েছে না শুনলে তুমি অবাক হয়ে যাবে। বলে, কি হয়েছে?
রাজামশাইকে বোকা বানিয়ে রাজামশাইয়ের কাছ থেকে দেখো কত আমি মোহর নিয়ে চলে এসেছি। বলে কেমন করে রাজামশাইকে বোকা বানালে গো? বলে রাজামশাইকে বলেছি আমাদের ঘরে যে গুরুদেব এসেছিলেন উনি উনাকে ঈশ্বরের অবতার বলেছেন, আর উনার চরণধুলি সকলকে সোনার মাদুলি করে পড়তে হবে। তাই শুনে রাজামশাই ঈশ্বরের অবতার মনে করে আমাকে মাদুলি বানার জন্য 100খানা মোহর দিয়েছে গিন্নি। ওদিকে গুলটে পুটি শুনে গিয়ে সমস্তটাই খুলে বলে গোপালের কাছে। গোপাল বলে কি বলিস রে, তাই নাকি? বলে হ্যাঁ গো দাদু। গোপাল বলে আমাকে তো লক্ষ্য রাখতে হবে মন্ত্রী কোথায় যাচ্ছে না যাচ্ছে। তারপর মন্ত্রী মশাইয়ের পেছন ধরে, যখন দেখে মন্ত্রী মশাই শ্যাকরার কাছে গিয়ে বলে শ্যাকরা ভাই তোমাকে 100খানা মাদুলি বানাতে হবে, তার জন্য এই নাও এই মাদুলিগুলো রূপোর যেন হয়, আর মাদুলিগুলোকে সোনার জলে চুবিয়ে দিতে হবে যেন দেখতে মনে হয় যেন সোনার মাদুলি। বলে বেশ মন্ত্রী মশাই। গোপাল আড়াল থেকে সবটাই শুনে নেয়। তারপর গোপাল বাড়ি ফিরে আসে। ওদিকে মন্ত্রী মশাই পুনরায় পরের দিন এক গামলি ধুলো নিয়ে বলে রাজা মশাই এই ধুলোর মধ্যে আপনার পাটা চুবিয়ে দেন, তারপর ওই ধুলো আমি মাদুলিতে করে সকল প্রজাদের আর এমনকি সভাসদদের পরিয়ে নিয়ে আসবো। আর সঙ্গে কিছু মাদুলির অভাব হয়েছে, তার জন্য কিছু মোহর লাগবে রাজামশাই। রাজামশাই বলে বেশ বেশ, এই নাও আরো 50 মোহর। তারপর নিয়ে চলে আসে। তারপরের দিন সমস্ত প্রজাদের আর সভাসদের মাদুলি পরিয়ে নিয়ে গিয়ে রাজামশাইয়ের সামনে সকলে জয়ের ধ্বনি দিতে থাকে, জয় ঈশ্বরের অবতারের জয় বলতে থাকে। অমন সময় গোপাল এসে বলে জয় রাজামশাইয়ের জয়। মন্ত্রী মশাই বলে এ কি হলো গোপাল, তুমি রাজামশাই বলছো কেন? ঈশ্বরের অবতার উনি। গোপাল বলে না জেনে শুনে না প্রমাণ করে তো আমি তো কাউকে এই সমস্ত কথাবার্তা বলতে পারবো না। রাজামশাই বলে মানে গোপাল তুমি কি বলতে চাইছো? উনি বলে রাজামশাই দাঁড়ান, আপনার চোখের সামনে আমি প্রমাণ দিচ্ছি। দেখুন শ্যাকরা, আপনি একবার একটা মাদুলি খুলে ঘষে দেখুন তো যে এটা সোনা না রূপো। যখন ঘষে দেখে এটা রূপো, বলে রাজামশাই এই দেখুন এটা হচ্ছে রূপোর মাদুলি, সোনার জলে চুবানো। রাজামশাই বলে এটা কি সত্যি কথা বলছো গোপাল? বলে আপনার বিশ্বাস না হলে অন্য শ্যাকরা নিয়ে এসে প্রমাণ করে দেখান। ওদিকে মন্ত্রী মশাই ভয়ে থতমত খেয়ে যায়। রাজামশাই বলে মন্ত্রী বেটা, তুমি এমন কাজ করেছো? তুমি রূপোর মাদুলি নিয়ে গিয়ে সোনার জলে চুবিয়ে নিয়ে আর আমাকে ঈশ্বরের অবতার বানিয়ে দিয়ে আমাকে এই রূপ করে ঠকালে। মন্ত্রী তখন ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। বলে বেটা মন্ত্রী, মিথ্যে কথা বলা। আমার কাছ থেকে তুমি 150 মোহর নিয়ে এসছো, তুমি 150 বার কান ধরে উঠবাস করবে। এই শুনে মন্ত্রী মশাই কাঁদতে কাঁদতে বলে রাজা মশাই আমায় ক্ষমা করে দেন, আমি আর এই রূপ করবো না। রাজা মশাই বলে কোনো কথা শুনতে চাই না, যেটা বললাম ওটাই করো। তারপর মন্ত্রী মশাইকে ওইরূপ করে শাস্তি দেয় আর সকলে মিলে গোপালের জয় জয়কার করে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।